আপনারা সবাই শুনছেন প্রতাপগড়ের বৌরানী এপিসোড 23। এই বাড়িতে আমার কাটানো প্রত্যেকটা রাতের কথা আমার কাছে বিভীষিকার মতো লাগে। সে রাতের প্রতিটা মুহূর্ত চোখ বন্ধ করলেই দেখতে পাই। প্রতি পদে মৃত্যুকে অনুভব করাটা যে কতটা ভয়াবহ তা আমি সেই রাতেই বুঝেছিলাম। তাই বাসন্তীর শেষ কথাটায় শিউরে উঠলাম। আমার ধমনীর রক্তপ্রবাহ যেন সাময়িকভাবে স্থির হয়ে গেল। শরীরের প্রতিটা পেশিতে একটা শ্বেত প্রবাহ খেলে গেল। জীবনে প্রথমবার ভয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল আমার সেই রাতে। আর সেই ভয়ের প্রতিমূর্তিটি যে আমার স্বামী, তা যখন জানতে পারলাম তখন মনে হলো আমার সম্পূর্ণ জগৎটাই এক ঘোর অমাবস্যায় ঢেকে গেল। কিছুক্ষণের জন্য বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাসন্তীর মুখপানে। বাসন্তীর দু চোখে করুণা ব্যতীত আর কিছুই দেখতে পেলাম না। দুশ্চিন্তা আর ভয় যখন একত্রে মিশে গিয়ে মানুষের সহনশীলতার ঊর্ধ্বে উঠে যায়, যখন ভীত সন্ত্রস্ত মানুষ নিজের ভয় থেকে পিছু হটতে হটতে দেওয়ালে গিয়ে ধাক্কা খায় আর নিশ্চিত পতনের অপেক্ষা করে, তখন হয়তো বিদায় বেলায় ঘুরে দাঁড়াবার একটা শেষ চেষ্টায় সে মরিয়া হয়ে যায়। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হলো। ভাবলাম, মৃত্যুই যদি হয় আমার শেষ পরিণতি, তবে না হয় একবার চেষ্টা করেই দেখি। মনের সমস্ত শক্তিকে একত্রিত করে নিয়ে মুখে মৃদু হাসি ফুটিয়ে বাসন্তীর দিকে তাকিয়ে বললাম, বাসন্তী, সে যত ক্ষমতা আর শক্তির অধিকার করুক না কেন, সে পাপী, আর পাপীর পতন অবশ্যম্ভাবী। বাসন্তী, যখন তুমি নিশ্চিত যে আমিই সেই নারী যার হাতে এই প্রতাপগড়ের রাজবাড়ি পাপ মুক্ত হবে, তখন আমি অবশ্যই আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তাকে বিনাশ করার। আমার কথায় বাসন্তীর দু চোখ উজ্জ্বল হয়ে উঠল। ও আমার দুহাত ধরে আরও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই বন্ধ দরজায় কেউ কড়া নাড়ে। আকস্মিক এই আওয়াজে দুজনেই মারাত্মক চমকে উঠি। এই ঘণ্টাখানেক আগেই দক্ষিণের ওই কোণের ঘরের আধখোলা দরজার ভেতর দিয়ে যে দৃশ্য দেখেছিলাম, এক ঝলকে তা মনে পড়তেই আমার সমস্ত সাহস তলানিতে এসে ঠেকে। দরজা খুলব কি দরদর করে ঘেমে উঠলাম আমি। বাসন্তীর দিকে তাকাতেই বুঝলাম ওর অবস্থাটাও আমার মতো। এদিকে একবার দুবার আওয়াজ হওয়ার পরেও দৌড় না খোলায় আগন্তুক মনে হলো ভীষণ রকম উদ্গ্রীব হয়ে উঠল। এতক্ষণ ধরে কেবল দরজায় কড়া নাড়ার শব্দ আসছিল, কিন্তু এবারে শুরু হলো দরজায় দমাদম আওয়াজ। ভয়টা জাঁকিয়ে ধরে বসলো আমাকে। কিন্তু এরপর যখন প্রায় দরজা ভাঙার উপক্রম হলো, তখন আর না পেরে কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে কে এসেছেন? সাথে সাথেই স্বামীর উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, হৈমন্তী, আমি এসেছি, দরজা খোলো। এতক্ষণ ধরে যা কিছু শুনেছি তা একসাথে মস্তিষ্কে আঘাত হানল। বিস্ফোরিত চোখে একবার বাসন্তীর দিকে তাকালাম। কি করা উচিত মাথায় এলো না। বাসন্তীর শুকনো মুখের মধ্যে একরাশ আতঙ্ক ব্যতীত আর কিছুই দেখলাম না। আমার সাড়া না পেয়ে স্বামী আরও উদ্গ্রীব হয়ে উঠলেন। দরজায় ভারী হাতে সজোর ধাক্কা দিয়ে বললেন, কি হয়েছে হৈম?
তুমি ঠিক আছো তো? দরজাটা খোলো। ওর এই কণ্ঠ আমায় উদ্ভ্রান্ত করল। এই কণ্ঠস্বরে তো বিন্দুমাত্র হিংস্রতা নেই, বরং তার বদলে শুধুই আছে এক স্ত্রীর প্রতি চিন্তিত স্বামীর আকুল উদ্বিগ্নতা। উঠে দাঁড়ালাম, মনের মধ্যে প্রবল দোটানা নিয়েও এগিয়ে চললাম। ঘরের ভেতর তখন নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতা। আমার শাড়ির খসখস আর গয়নার টুংটাং শব্দ আর নুপুরের মৃদুমন্দ নিক্ষণ ব্যতীত আর কোনো কিছুই শব্দ নেই। কিন্তু বাইরে দাঁড়ানো ব্যক্তিটি তখনও দরজায় আঘাত করে চলেছে। আর দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজার ভারী খিলটা খুলে দিয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই দেখলাম স্বামী দাঁড়িয়ে আছেন। তার মুখে চোখে চিন্তার কালো ছায়া লেপে রয়েছে। আমাকে দেখেই ঠিক একরাশ দমকা বাতাসের মতন স্বামী ঘরে প্রবেশ করেই আমাকে বাহুডোরে আবদ্ধ করলেন। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম তার আলিঙ্গনে। কয়েক মুহূর্ত এইভাবেই কেটে গেল। তারপর এক সময় আমাকে মুক্ত করে তিনি আমার কপালের উপরে এসে পড়া অবিন্যস্ত কেশদাম সযত্নে সরিয়ে দিতে দিতে প্রশ্ন করলেন, কি হয়েছিল হৈম তোমার? দরজা খুলতে এত সময় নিলে যে? নিচে গিয়ে দেখলাম রান্নাঘরে খাবার বেড়ে রেখেছো, অথচ এখনো খাওনি। তোমার খোঁজ নিতে ওপরে এসে দেখি দৌড় লাগানো। কিছু কি হয়েছে তোমার? আমাকে বলতে কুণ্ঠাবোধ করো না হৈম, আমি তোমার স্বামী। তোমার সব কিছুর দায়িত্ব তো এখন আমারই। জানি না ওর এই কথায়, ওর এই আচরণে কি ছিল, কিন্তু আমি যেন বিমোহিত হয়ে গেলাম। সাময়িকভাবে মুখে কোনো কথা জাগলো না। হাঁ করে ওর মুখপানে তাকিয়ে রইলাম। তারপর এক সময় স্তম্ভিত ফিরলেই নিজেকে সংযত করে খুব সহজ গলায় বললাম, কই, কিছুই তো হয়নি। ওই একটু মাথাটা ঝিমঝিম করছিল, তাই একটু দৌড় লাগিয়ে শুয়েছিলাম। আমার কথায় স্বামী যে বিশ্বাস করলেন তা ওর চোখ মুখ দেখেই অনুমান করলাম। কিন্তু সমস্যা বাঁধল বাসন্তীকে নিয়ে। এতক্ষণ আমাকে নিয়ে ব্যস্ত থাকায় স্বামী ওকে খেয়াল করেনি, কিন্তু এবার যখন আমার দিক থেকে নজর ঘুরিয়ে বাসন্তীকে অনতি দূরে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন কেন জানি না খুব ক্রোধিত হয়ে উঠলেন। ওর মুখের প্রশান্তি ভাবটা নিমেষে বিলীন হয়ে তার জায়গায় এক কঠিন রুক্ষতা নেমে এলো। ওর সুদৃঢ় চোয়াল শক্ত হয়ে উঠল। আমার দিকে ফিরে তাকিয়ে বললেন, ও এখানে কি করছে? সঠিক কারণ না জানলেও বাসন্তীর উপস্থিতি যে ওর পছন্দ নয় তা আগেও কয়েকবার লক্ষ্য করেছি। তাই অবস্থা সামাল দিতে বললাম, আসলে মাথাটা খুব ধরেছিল তো, তাই ওকে ডেকেছিলাম একটু মাথাটা টিপে দিতে। বাসন্তীর দিকে ফিরে বললাম, আমি এখন সুস্থ আছি বাসন্তী, তুমি যাও। বাসন্তী একবার আমার দিকে তাকিয়ে মাথা নত করে ঘর হতে বেরিয়ে গেল। ওর ওই তাকানোয় আমি যেন এক সাবধানী ইঙ্গিত দেখলাম, যেন আমায় বলতে চায়, বৌরানী সাবধান, প্রতিটি পদক্ষেপ ভালোভাবে বুঝে নিও। শিকারী বাঘের থাবায় পড়ে নিরীহ হরিণী যেমন নিরুপায় হয়ে পরাজয় স্বীকার করে নেয়, এই মুহূর্তে স্বামীর সামনে দাঁড়িয়ে তার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আমার দশাও ঠিক তেমনটাই হয়েছে। বাসন্তী চলে গেলেও আমার দুই নয়ন তখনও তাকে অনুসরণ করেই উন্মুক্ত দরজায় নিবদ্ধ। নিস্তব্ধ সময়গুলো যেন বড় বেশি
অসহনীয় মনে হতে লাগলো। নিজের অসম সাহসিকতা দেখে আমি নিজেই গর্বিত হলাম। এমন একজনের সামনে দাঁড়িয়ে আছি যে কিনা এই সমগ্র পৃথিবীকে এক নিমেষে নিজের পদতলে আনবার ক্ষমতা রাখে। তার আসল উদ্দেশ্য নাকি আমাকে বলি চড়িয়ে জগতের অধিপতি হয়ে ওঠা। কিন্তু হালকা খয়েরি রাঙা ধুতি আর হলুদ রঙের পাঞ্জাবি পরিহিত যে উন্নতশীল মানুষটি আমার সামনে দাঁড়িয়ে আছে, তার প্রসন্ন অনিন্দ সুন্দর মুখটিকে দেখে কেন জানি না মন একথা মানতেই চায় না। এতক্ষণ ধরে শোনা প্রতিটি কথা যেন ঠিক রূপকথার কাল্পনিক কাহিনীর মতো মনে হলো, যার সাথে বাস্তবের কোনো যোগ নেই। কিন্তু আমার সচক্ষে দেখা সেই দৃশ্য ভুলি কি করে?